আমি আমার মতো করে বোঝার চেষ্টা করেছি তার এবারের এই চেষ্টার সময়কাল হচ্ছে 10ম জাতীয় সংসদ নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। 38টি নিবন্ধের প্রায় সবগুলি এই তিনটি নির্বাচনকালীন সময়কার রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটকে ঘিরে লেখা। 10ম জাতীয় সংসদ নির্বাচন দেশবাসী তথা বিশ্ববাসীর কাছে একটা একতরফা নির্বাচন হিসাবে চিহ্নিত হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 151টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করেছিল 10ম জাতীয় সংসদ নির্বাচনে পলাতক ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক দল এবং জোট। একটি নির্বাচনে যদি শতকরা 51% লোক নির্বাচনে অংশগ্রহণ না করে সাংবিধানিকভাবে ওটাকে নির্বাচন বলে কিনা এটা একটা প্রশ্ন থেকে যায়। কৌশল অথবা ধূর্ততার মধ্য দিয়ে নির্বাচনের নামে ভোটারদের অংশগ্রহণ ছাড়াই কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নির্বাচন ছাড়া অর্জন করা গেল। আমি যারা সময়ের দিকে ফিরে তাকাবেন, হাসান আহমেদ চৌধুরী কিরণের এই বইয়ের উপলক্ষে তাদের সকলকে দূরবীন দিয়ে ওই নির্বাচনটাকে আরো বিশ্লেষণ করার জন্য আমি আবেদন জানিয়ে রাখলাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এদেশে এবং বিশ্ববাসীর কাছে নিশিরাতের ভোট হিসাবে পরিচিত। আমি নিজেও একজন প্রার্থী ছিলাম ওই ভোটে। প্রায় 1 মাস 10 দিন আমাকে আমার নিজের বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়েছে। আমার বাড়ির সামনে বিডিআর আর্মি ক্যাম্প বসানো হয়েছে। রাতের বেলায় বিডিআর সহ ছাত্রলীগ যুবলীগ দিয়ে ঘেরাও করে আমার বাড়ি থেকে সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। সাজানো নাটক ছিল অন্য। ওখানে একটা এমন নাটক তৈরি হবে যেখানে আমি হব লাশের দায় দায়িত্ব গ্রহণকারী খুনের আসামি। সর্বশক্তিমানের কৃপায় নাটক আর সেই গতিতে এগোয়নি। এভাবে সারা দেশে নিশিরাতের নির্বাচন হয়েছে। যাদেরকে আমি ইতিমধ্যে আহ্বান জানিয়েছি তাদের দূরবীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। নিশিরাতের নির্বাচনের এই কালচার তৎকালীন সময়কার শাসককে যেমন একটা ধূর্ত এবং একজন সব সমস্যার সমাধানকারী রাজনীতিবিদ হিসাবে হাজির করেছিল, তেমনি কিন্তু 2024-এর 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পলায়নের শর্ত তৈরি করেছিল কিন্তু ওই ধরনের একটি নির্বাচন। তারপরের নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের সময় আমি সহ আমার দলের সকল নীতি নির্ধারকরাই কারাগারে বন্দী ছিলাম। দেশের বিরোধী দল কেউ অংশগ্রহণ করে নাই এবং এরকম একটি প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচনকে নতুন নাটকে আমি দামির নির্বাচনে পরিণত করা হলো এবং নিজ দল থেকে ছদ্মবেশী প্রতিযোগী দাঁড় করানো হলো। তারপরে সেই নির্বাচনের আয়োজন করা হলো, কিন্তু দেখা গেল শতকরা 90% ভোটার নির্বাচনে অংশগ্রহণ করে নাই। নির্বাচন বর্জন করার মধ্য দিয়েই সেই দিন জনগণ বার্তা দিয়েছিল এই ধরনের নির্বাচনের নাটকের উপরে ভর করে যেই শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদের যেই নির্বাচনের মোড়ককে ব্যবহার করার যে ধূর্ততা, ইতিহাসের গতিপথে তা টেকে না। 2024-এর 5ই আগস্ট কারাগারে বসে সে একই দৃশ্যই দেখলাম। আমার সৌভাগ্য হয়েছে কারাগারে বসে এই পরিস্থিতিগুলি দেখার কারণে অন্যান্য মানসিক চাপ কম ছিল এবং পর্যবেক্ষণ ক্ষমতাটা অনেক নিবিড় ছিল। আমার পর্যবেক্ষণ ক্ষমতাটা তুলনামূলকভাবে একটু গভীর ছিল এবং কেন্দ্রীভূত ছিল। হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং তার বইয়ের পাঠক এবং এই ধরনের কাজে যারা লিপ্ত আছেন সেই সকল মহান রাজনীতি বিশ্লেষকদেরকে আমি অনুরোধ করব, ফিরে দেখা সেই সময়ের এই তিনটি নির্বাচনের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটকে আরো অনেক বেশি বেশি করে পোস্টমর্টম করতে হবে এদেশের গণতন্ত্রের স্বার্থে।
ফ্যাসিবাদী মনোজগতের মূল উপাদান কোথায় থাকে আরো ভালো করে বুঝতে হবে। আমি যত বেশি বুঝবো জানবো, তত বেশি ক্ষমতাসীন দল হিসাবে বা দলের নেতা কর্মী হিসাবে আমার মনোজগৎকে বা আমাদের মনোজগৎকে আমরা ভাইরাস মুক্ত রাখতে পারবো। এই অধ্যয়ন এবং এই ধরনের পুস্তক, এই ধরনের প্রকাশনা, এটি হচ্ছে সমাজে অ্যান্টিভাইরাস হিসাবে কাজ করবে, যাতে যেই সমস্ত রাজনৈতিক নেতা কর্মীরা আমরা ক্ষমতার নাড়াচাড়া করি বা করব, তারা ওই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো যদি ফিরে দেখা সেই সময়ের ইতিহাসের সঠিক শিক্ষাগুলিকে আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারি।